হলিউড সাইফাই মুভির ক্রেজি ফ্যান অনেকেই আছেন, তবে বলিউড তথা ইন্ডিয়ান সায়েন্স ফিকশন মুভির কথা শুনলেই অনেকে হয়তো নাক ছিটকাবেন। অনেকে হয়তো বলবেন ইন্ডিয়াতে ভালো সিনেমা তৈরি হলেও সায়েন্স ফিকশন মুভির ক্ষেত্রে ইন্ডিয়া এখনও সেকেলে। পচাগলা ভিএফএক্স, দুর্বল স্টোরি আর বিগ বাজেটের অভাবে একটা বস্তা পচা সিনেমা নিয়ে হাজির হয়। তবে আমি বলবো বন্ধু, সময় পাল্টে গেছে। কালকে 2898 এডি মুভিটি আপনাদের সমালোচনার মুখে তালা লাগিয়ে দিবে। প্রায় 600 কোটি রুপি বাজেটের এই এপিক সায়েন্স ফিকশন মুভিটি সাকসেসফুল সাইফাই মুভি জগতের একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে ইন্ডিয়ান মুভি জগৎকে সমৃদ্ধ করে তুলেছে। হলিউড মানের ভিএফএক্স, মারদাঙ্গা স্টোরি, সুপারস্টার প্রভাস দীপিকা কিংবা মেগা স্টার অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো লিজেন্ডরা আপনাকে এই মুভির মধ্যে ডুবিয়ে রাখবেই। 2টা পার্টের এই সিনেমাটির প্রথম পার্ট রিলিজ হয়েছে, তাতেই সারা পৃথিবী থেকে 1200 কোটি রুপি কামিয়ে নিয়েছে। মুভি ডিরেক্টর হয়তো ইচ্ছা করেই অনেক তথ্য সাধারণ দর্শক থেকে লুকিয়ে রেখেছে। দ্বিতীয় পার্টে আমরা তা আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হব। আজ প্রথম পার্টের বিশ্লেষণ করলাম। সিনেমার শুরুতেই অ্যানিমেশন চিত্রে দেখানো হয় কুরুক্ষেত্র যুদ্ধ, যেটা কিনা কৌরব এবং পাণ্ডবদের মধ্যে সংঘটিত হয়েছিল। বিশ্বদেব তীরের উপর শায়িত আছে। মহাভারতে বর্ণিত এই কুরুক্ষেত্র যুদ্ধে হাজার হাজার বীর সেনা এবং সেনাপতিরা তাদের জীবন দান করেছিল। বীর যোদ্ধা অশ্বত্থামাকে দেখা যায় একটা শুকনো ঘাস ওঠাতে এবং মন্ত্র জপ করতে। তিনি ব্রহ্মাস্ত্রকে আহ্বান করতেছেন শত্রুকে নিধন করার জন্যে। ইনি আর কেউ না, অমিতাভ বচ্চন নিজে অশ্বত্থামার রোলটা প্লে করেছেন এবং এই ব্রহ্মাস্ত্র তিনি প্রয়োগ করেন রাজপ্রাসাদে শায়িত থাকা আর এক বীর যোদ্ধা অভিমন্যুর স্ত্রীর পেটের গর্ভের সন্তানকে নষ্ট করার জন্যে। এই কার্য একটা ঘোরতর অন্যায় হওয়া সত্ত্বেও অশ্বত্থামা এটা করে থাকেন। ব্রহ্মাস্ত্র এমন একটা অস্ত্র যার নিশানা কখনো মিস হয় না। অশ্বত্থামার এই ঘোরতর অন্যায় করার জন্যে শ্রীকৃষ্ণ নিজে আসেন তাকে পাপের শাস্তি দেওয়ার জন্যে। অশ্বত্থামার এই পাপের শাস্তি স্বরূপ তাকে 4 যুগের অমর করে দেওয়া হয় এবং মাথার মণিটা কেড়ে নেওয়া হয় এবং যতদিন সে বেঁচে থাকবে তার তো মৃত্যু হবেই না এবং সে অসহনীয় জ্বালা যন্ত্রণা সে ভোগ করতে থাকবে। বাসুদেব কৃষ্ণ তার শাস্তি থেকে মুক্তি পাওয়ার একটা উপায়ও বলে দেন। তিনি অশ্বত্থামাকে বলেন, আমি কলিযুগে কালকি অবতার হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করব এবং তুমি আমাকে তখন রক্ষা করবা, এটাই তোমার মুক্তি। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ তার কপাল থেকে রক্ষামণিটা খুলে নেন। তারপর যুগের পর যুগ চলে যায়, বছরের পর বছর সাধারণ মানুষ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং অনেক অস্ত্রশস্ত্র সব কিছুই দেখতে থাকে, সব কিছু সম্মুখীন হতে থাকে এবং দেখা যায় অশ্বত্থামার কপালে সেই রক্ত, যেহেতু মণি কেড়ে নেওয়া রক্ত। এখন সিনেমা শিফট হয় একটা ধুধু মরুভূমিতে। একটা গাড়ি দেখা যায়, একটা উদ্ভট টাইপের আপনার ট্রাক চলতেছে, ট্রাকের মধ্যে অনেক মানুষ বসে আছে, তার মানে তাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে কমপ্লেক্স সম্পর্কে আপনাদের সামনেই ধারণা দিব। পৃথিবীর মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছে, কেউ কাউকে স্বার্থ ছাড়া কোনো রকমই কোনো হেল্প করে না। একটা ছোট বাচ্চা তৃষ্ণায় মরে যাচ্ছে, কেউ পানি দিচ্ছে না, তার মধ্যে একজন বৃদ্ধ বিনা স্বার্থে তাকে পানি খাওয়ায় এবং পানি খেয়ে বাচ্চাটা একটু সুস্থ হয়ে ওঠে। দেখা যায় এই ধুধু মরুভূমির পথে, যেখানে পুরো মাটি ফেটে হাহাকার করতেছে, তার মধ্যে বাচ্চারা বৃদ্ধকে জিজ্ঞাসা করতেছে আমরা কোথায় যাচ্ছি। বৃদ্ধ জানায় সামনে কাশী শহর এবং সেখানে একটা কমপ্লেক্স আছে যেখানে সারা পৃথিবী থেকে সবচাইতে ভালো ভালো জিনিসগুলা তুলে রাখা হয়েছে, যেখানে গাছপালা, সমুদ্র, নদী, পানি সব কিছু আছে এবং সে কমপ্লেক্সে যাওয়ার জন্য মানুষ একেবারেই পাগল। দেখেন ইতিমধ্যেই কমপ্লেক্সের সামনে চলে আসছে গাড়িটা এবং সেখানে দেখতেছে মানুষ একটা আপেল নেওয়ার জন্য কত কাড়াকাড়ি করতেছে। এই সেই বিশাল কমপ্লেক্স, অসাধারণ একটা দৃশ্যে দেখানো হচ্ছে এই কমপ্লেক্সটাকে, যেখানে হাজার হাজার মানুষ এই কমপ্লেক্সে যাওয়ার জন্য কত সাধনা করতেছে। এই কমপ্লেক্সের শাসনকর্তা হচ্ছে ইয়াস্কিন। এখন যে দুষ্ট প্রকৃতির ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, তার সামনে একজন বৃদ্ধ কাকুতি মিনতি করতেছে কমপ্লেক্সে ঢোকার জন্য এবং সে তার হাতে একটা মূর্তিও দেয়। এই মূর্তির বিনিময়ে সে কমপ্লেক্সে যাইতে চায়। এরই মধ্যে আপনার যে ট্রাকটা এসে থামে কমপ্লেক্সের সামনে এবং ট্রাক থেকে অনেক মানুষ বের হয়ে আসে এবং মেয়েদের সেখান থেকে আলাদা করা হয় আর ছেলেদের আলাদা করা হয় এবং মেয়েদেরকে টেস্ট করা হয় তারা সন্তান দানে সক্ষম কিনা। ডিটেক্টর মেশিনে গ্রিন সিগন্যাল দিলেই সেই বাচ্চারা হচ্ছে সন্তান দানে সক্ষম এবং তাদেরকে ভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সাধারণ মানুষকে ছেড়ে দেওয়া হয় এখানে, যারা কমপ্লেক্সে যাইতে চায়। অবশ্য কমপ্লেক্সে যাইতে হলে 1 মিলিয়ন ইউনিট লাগবে। এই বাচ্চাটা বলে আমি আপনাকে হেল্প করতে পারি অন্য বাচ্চা দিয়ে।
এবং অন্য বাচ্চাটা দেখা যায় এর মধ্যে মধ্যে থেকে পালিয়ে যায়। অবস্থাটা কি বুঝুন। এখন পালিয়ে বৃদ্ধটা নিয়ে আসে অন্য একটা জায়গায়, যেখানে কিনা সাম্বালার লোক আছে। সাম্বালা অন্য একটা রাজ্য, পাশের রাজ্য, এবং এটা পাহাড়ের ভিতরে অবস্থিত, পাহাড়ের খুব গায়ে, খুবই গোপন একটা জায়গায় অবস্থিত এই সাম্বালা রাজ্য। এই সাম্বালা রাজ্য নিয়ে পরে বলবো। এরই মধ্যে বৃদ্ধের সামনে একজন প্রেগনেন্ট মহিলা আসে এবং বৃদ্ধ পরীক্ষা করে দেখতে চান এই এই মহিলা যে সন্তানের জন্ম দিবে সেই কালকি কিনা, তার মানে কলিযুগে যে কালকি অবতার হয়ে আসবেন সে কিনা। কিন্তু তিনি বুঝতে পারেন এই গর্ভের সন্তান কালকি না। তিনি একটু কষ্ট পান। আর এরই মধ্যেই আপনার কমপ্লেক্সের যারা সেনাবাহিনী আছে তারা এই সাম্বালার লোকজনের উপর অ্যাটাক করে দেয়। সাম্বালার মানুষগুলা ওখান থেকে লুকিয়ে লুকিয়ে কমপ্লেক্সের আশেপাশে থাকে এবং বিভিন্ন মানুষকে বাঁচানোর চেষ্টা করে। যুদ্ধ হয়ে যায়, যুদ্ধর মধ্যেই ছোটোখাটো একটা যুদ্ধ, এবং এর মধ্যে সবাই পালিয়ে যায়। বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও কমপ্লেক্সের আর্মির হাতে এই বৃদ্ধ এবং প্রেগনেন্ট মহিলাটা ধরা পড়ে যায়। তাদেরকে একটা মঞ্চের উপর উপস্থিত করা হয় এবং কমপ্লেক্স থেকে সেখানকার কমান্ডো নেমে আসে। জনসাধারণ চারপাশে ঘিরে আছে এবং কমান্ডো নামার উপস্থিতি দেখতেছে সবাই। এসেই একটা টাইগার এসে ভয় দেখায়, তবে বৃদ্ধকে খায় না। এবং দেখা যায় কমান্ডোকে আপনারা চিনতে পেরেছেন তো? কমান্ডো ভার্চুয়ালি একজন মহিলার সাথে কথা বলে। এই মহিলার নাম হচ্ছে মরিয়াম, পরিচয় পরে দিব। এবং তিনি সবার উদ্দেশ্যে তার খাওয়া একটা আপেলও চেলে মারে। বৃদ্ধ তার কাছে কাকুতি মিনতি করে এই মহিলাকে ছেড়ে দিতে, তবে কমান্ডো একদমই ছাড়ে না এবং সাম্বালার পরিচয় চায়, মানে সাম্বালা কোথায় অবস্থিত তাদের মানুষজনকে মারার জন্য এবং বন্দি করে নিয়ে আসার জন্য। তো পরিচয় না দেওয়াতে মহিলাকে মেরে দেয় এবং বৃদ্ধকেও মেরে দেয় এবং এই বাচ্চাগুলোকেও দেখে ফেলে। কমান্ডো ঘোষণা দেয় এদেরকে যারা ধরে আনতে পারবে তাদের 5,000 ইউনিট দেওয়া হবে। এদের পিছনে লেগে যায় হচ্ছে কমপ্লেক্সের আর্মিরা। একটা রোবটও দেখা যায় এবং এই দুষ্ট লোকটাকেও দেখা যায় যে কিনা 5,000 ইউনিটের জন্য এই লোকটাকে ধরতে আসছে। তার মানে কমান্ডো যাকে বলেছিল যে 5,000 ইউনিট দেবে ধরতে পারলে। তখন দেখা যায় একটা গাড়ি চলে আসছে এবং গাড়িতে হচ্ছে আপনার একটা ছোট বল টাইপের আলোক রশ্মি বের হচ্ছে এবং সে কথাও বলতে পারে। আর এরই মধ্যে এন্ট্রি হয় জবরদস্ত রেবেল স্টার প্রভাসের। এই আমাদের হিরোর নাম ভৈরব বা ভৈরবা, তো তাকে আমরা ভৈরব বলেই ডাকবো। সেও 5,000 ইউনিট জমা করার জন্যে পালিয়ে যাওয়া লোকটাকে বন্দি বানাতে চাই। দুষ্টু লোকের গ্রুপের সাথে আমাদের ভৈরবের একটা ফাইট সিন হয় এখানে, এবং কথা কাটাকাটির এক পর্যায়ে দুষ্টু লোকটা বলে যদি আমার কাছ থেকে ছিনিয়ে এনে যাইতে পারে এই বন্দিকে, তাহলে সে আরও 5,000 ইউনিট দেবে। তার মানে হচ্ছে 10,000 ইউনিট হয়ে যাবে। 10,000 ইউনিট জমা করার জন্যে আমাদের হিরো এই দুষ্টু লোকের গ্রুপের সাথে একটা ফাইটিং শুরু করে এবং তার পেটে গুলি লাগার পরে দেখা যায় সে এখনও মরেনি। তার মানে হচ্ছে তার একটা ভিজুয়াল দৃশ্য এখানে দেখা যায় এবং সে যে কোনো অনেকগুলা ক্লোন তৈরি করতে পারে এবং সাইন্টিফিক আকারেই তৈরি করে। ভিলেনরা তার উপর আক্রমণ করলেও তাকে ধরতে পারে না এবং তাকে কিছুই করতে পারে না। তো এটা সায়েন্স ফিকশন মুভি, তো সায়েন্স ফিকশনের একটা ঝলক এখানে দেখা যায় এই ফাইটিং সিনে। ভৈরব সবাইকেই কুপোকাত করে দিচ্ছে একে একে মেরে। একটা মহিলা তার মুখের মধ্যে পানও গুজে দেয়। দৃশ্যটা খুব মজার, কিছুটা সায়েন্স ফিকশন আকারের করা হয়েছে। ভিলেনকে এক মারে পুরো পঙ্গু বানাই দেওয়া হয়। কমপ্লেক্সের আর এক লিডারকে দেখা যায় মেশিন দিয়ে একটা ধনুক উঠাচ্ছে, হাজার হাজার বছর আগে মাটির নিচে ডুবে যাওয়া ধনুক। এরই মধ্যে দেখা যায় আমাদের হিরোইন, যাকে কিনা কমপ্লেক্সের একটা সুরক্ষিত স্থানে রেখে দেওয়া হয়েছে এবং যে যার কাজ করতেছে। অবশ্য সব এখানে মেয়েরাই হচ্ছে আপনার প্রেগনেন্ট এবং তাদের নামও রাখা হয় একটা বিশেষ মেশিনের দ্বারা। এই সায়েন্টিফিক ল্যাবে যেসব প্রেগনেন্ট মেয়েরা আছে তাদের দেখাশোনা করার জন্যে বেশ কিছু নার্স রাখা আছে। তাদের একজন হচ্ছে এই SUMAT, মানে সুমতি যাকে বলবো এখন, সে হলো দীপিকা পাড়ুকোন। সবাইকে খাবার দাবার দিচ্ছে এবং সবার খেয়াল রাখছে। একজন প্রেগনেন্ট মেয়ে এই সুমতিকে একটা ফল দিলে এখানকার গার্ড দেখে ফেলে এবং দেখে পেলে তার পিছনে লাগে। অবশ্য তার আগের থেকেই এই দুষ্টুমি ছিল মনের মধ্যে, তার জন্য সে দীপিকাকে খেয়ালে খেয়ালে রাখে এবং এই ফলটা তার হাত থেকে নেয় এবং খেয়ে তার হাতে ধরিয়ে দেয়। কত বড় দুষ্টু এই লোকটা, তাহলে বুঝুন আপনারা।
এদিকে গবেষণাগারে কিছু বিজ্ঞানীকে দেখা যায় যেখানে কমান্ডো তাদের সাথে কথা বলতেছে। বিজ্ঞানীরা কমান্ডোকে জানায় কোনো প্রেগনেন্ট মেয়েই তাদের সন্তানকে অর্থাৎ বাচ্চাকে 90 দিনের বেশি অর্থাৎ 3 মাসের বেশি তাদের পেটে ধারণ করতে পারছে না। কিন্তু কমান্ডোর কথা মতো জানা যায় প্রেগনেন্ট মেয়েদের মধ্যে 120 দিনের উপরে গর্ভে বাচ্চা রাখতে হবে, তাহলেই সুপ্রিম ইয়াস্কিনের মিশন সাকসেস হবে। সুপ্রিম ইয়াস্কিনের মিশনটা কি এটা পরেই জানতে পারবো, তবে একটা প্রিম্যাচিওর প্রেগনেন্ট মেয়ের উপর এই গবেষণাটা চালানো হয় এবং তার থেকে সিরাম বের করার চেষ্টা করা হয় এবং গবেষণাগারেই সে মারা যায় এ দেখতে পাবেন, এবং তাকে ফেলে দেওয়া হয় একটা জ্বলন্ত অগ্নিচিতার উপর। ও মাই গড, সিনটা কতটা মর্মান্তিক, বিজ্ঞানীরাও একেবারে ভয় পেয়ে যায়। তবে এক বিজ্ঞানী বলে আমাকে সুপ্রিম ইয়াস্কিনের কাছে নিয়ে যাইতে এবং তার সাথে সে ডিরেক্টলি কথা বলতে চায় এবং কমান্ডো সহমত পোষণ করে এবং তাকে নিয়ে যাওয়া হয় হচ্ছে আপনার সুপ্রিম ইয়াস্কিন অর্থাৎ ঈশ্বরের কাছে, যেখানে কমপ্লেক্সের ঈশ্বর যাকে বলা হয়। সাথে একটা সিরামও নিয়ে যায় এবং সিরামটা অসাম একটা দৃশ্য দেখতে পারবেন যখন নিয়ে যাবে আপনার ইয়াস্কিনের ঘরে, মানে ইয়াস্কিন যেখানে থাকে সুপ্রিম ইয়াস্কিন, সেখানে অসম্ভব সুন্দর এই দৃশ্যটা। জানিয়ে রাখি সুপ্রিম ইয়াস্কিন এই কমপ্লেক্সে রাজত্ব করে এবং সেও দেখতে চায় কাল কি কার গর্ভে আসতেছে। সুপ্রিম ইয়াস্কিনের ঘরে সিনেমা শিফট হলেই দেখা যায় একজন বৃদ্ধ ধ্যান করতেছে ঠিক গৌতম বুদ্ধের মতো করে, এবং একটা সিরাম নিয়ে যায় আপনার কমান্ডোর থেকে এবং নিজের বুকে এই সিরামটা লাগায়। এই বৃদ্ধই হচ্ছে আপনার সুপ্রিম ইয়াস্কিন, এবং সিরাম লাগানোর সাথে সাথে সে একেবারে পানির মধ্যে পড়ে যায় এবং পুনরায় সে জেগে ওঠে, বুঝতে পারে সে তাকে মারার জন্য এই সিরামটা দেওয়া হয়েছে এবং এই বিজ্ঞানী দিয়েছে, সেটাও সে বুঝে ফেলে। এটা থেকেই বোঝা যায় সে কার মনের মধ্যে কি চলতেছে এটাও সে বুঝতে পারে, অনুধাবন করতে পারে, এবং বিজ্ঞানী কাছে আসা মাত্র সে আবার মেরে ফেলতে চায় সুপ্রিম ইয়াস্কিনকে, কিন্তু সে মারতে ব্যর্থ হয় এবং সুপ্রিম ইয়াস্কিন তার মুখের মধ্যে চোখের পানি দিয়ে মেরে ফেলে। খুবই ভয়ার্থ একটা দৃশ্য। এবং এই ইয়াসিনকে কেউ কি চিনতে পেরেছেন? ইনিই হচ্ছে কমল হাসান এই চরিত্রে। সে আবার ধ্যানে মগ্ন হয়। এখন সিনেমা শিফট হয় ঠিক আপনার সুমেটি তার কাছে এসে। ও মাই গড, এইবার ফার্স্ট জানা যায় সুমেটি নিজেও প্রেগনেন্ট, তবে এতদিন সে লুকিয়ে রেখেছিল। এবং মেশিনে চেক করলে তাকে সবসময় নেগেটিভই দেখাইতো, তার মানে তার মধ্যে প্রেগনেন্সি আসবে না। কিন্তু এখন জানতে পারে সে নিজেই প্রেগনেন্ট এবং সে এটা সবার থেকে লুকিয়ে রাখে, এবং তাকে একজন দেখেও ফেলে এবং তার সাথে কথাও বলে, তুমি কেন লুকিয়ে রেখেছো? এদিকে দেখা যায় ভৈরব লোকটাকে নিয়ে, তার মানে যাকে 10,000 ইউনিটের বিনিময়ে বন্দি করেছে তাকে নিয়ে আসতেছে এবং এসে দেখা করে একটা লোকের সাথে যার কাছে কিনা সে কমপ্লেক্সের খাবার চায়, এবং এই খাবারটার জন্য শুধুমাত্র কমপ্লেক্সের এই ডিমটার জন্য সে 5,000 ইউনিট খরচ করে ফেলে। বন্দির সাথে থাকতে থাকতে ভৈরবের একটা ভালো সম্পর্ক হয়ে যায় তার সাথে, এবং সে তার নিজের জীবনের গল্প শোনায় ভৈরবকে। সে অনাথ বাচ্চা এবং ছোটবেলায় তাকে একজন পায় এবং তাকে সে ক্যাপ্টেন বলে ডাকতো। সে পিতার মতোই তাকে খুব যত্ন ভালোবাসা দিত এবং তাকে যুদ্ধ বিগ্রহ এবং তাকে বড় করে তোলা সব কিছুর দায়িত্ব নিয়ে নেয় এই ক্যাপ্টেন। তবে তাকে শেষ পর্যন্ত যুদ্ধবিগ্রহ শেখানোর পরেও পরিস্থিতির শিকার হয়ে একসময় নিজের ছেলে, তার মানে হচ্ছে ভৈরবকেই বিক্রি করে দিতে চায় সে। তবে ভৈরব খুব চালাক, সে নিজেই তার বাবাকে, তার মানে ক্যাপ্টেনকে বিক্রি করে দেয়। ক্যাপ্টেন তাকে বলে সারা জীবন এইভাবেই থাকবা, মানে এমন স্বার্থপর হয়েই থাকবা, সারা পৃথিবীর সবাই স্বার্থপর, তোমাকেও হইতে হবে এমন করে। সেই গল্পটাই শোনাচ্ছে। বন্দিটাও খুব কষ্ট পেয়ে যায়। এই ভদ্রলোককে চেনেন আপনারা? একে দেখলেই হাসি পায়। এর ঘরেই আমাদের ভৈরব ভাড়া থাকে। মুভিতে জানা যায় ভৈরব সবার কাছ থেকে টাকা ধার নিলেও সে কারোর টাকা ধার দেয় না, এবং সে এই বাসায় আসার সাথে সাথে সবাই যারা টাকা ধার পেত তার কাছে সবাই চলে আসে টাকা ধার নিতে। এই মেয়েটার নাম হচ্ছে রক্সি। রক্সিও টাকা ধার পায়, টাকা ধার নিতে আসে ভৈরবের কাছে। তবে রক্সি ভৈরবকে পছন্দ করে এবং ভালোবাসে, তবে ভৈরব তাকে পছন্দ করে না এবং ভালোবাসে না, এটা বোঝা যায়। এবং কথাবার্তা শেষে বুঝতে পারে যে রক্সি একটা চাকরি পাইছে কমপ্লেক্সে। ভৈরবের মাথায় ভূত চাপে, সে কমপ্লেক্সে যাবে। তার তো স্বপ্নই হচ্ছে কমপ্লেক্সে যাওয়া, কমপ্লেক্সে বসবাস করা। তার জন্য সে বলে যে আমি তোমায় ভালোবাসি,
নায়িকা তো বুঝতে পারে যে ভৈরব মিথ্যা কথা বলছে, তবুও সে কমপ্লেক্সে নিতে রাজি হয়ে যায়। যেহেতু সে চাকরি পাইছে, তার সাথে করে গেস্ট হিসেবে ভৈরবকে নিয়ে যাবে। ভৈরব চলে আসে ঠিক কমপ্লেক্সে যাওয়ার জন্য। কমপ্লেক্সের সামনে প্রস্তুত হয়ে দুজনে চলে আসে। যারাই কমপ্লেক্সে যাওয়ার অনুমতি পায় তাদের সবাইকে স্ক্যান করে করে আপনার কমপ্লেক্সে ঢোকানো হয়। একইভাবে নায়ক এবং নায়িকা দুজনকে স্ক্যান করে কমপ্লেক্সে ঢুকায়। নায়ক মাত্র 1 ঘন্টার জন্য কমপ্লেক্সে যাওয়ার অনুমতি পায়। সে তবুও খুব খুশি যে 1 ঘন্টায় সে ঘুরে আসবে, কমপ্লেক্সে একটু দেখে আসবে। সে নায়িকাকে জড়িয়েও ধরে। নায়িকা মনে মনে খুশি হইলেও ভৈরব তো জানে যে কারোর প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। তার শুধু একটাই ইন্টারেস্ট, সেটা হচ্ছে কমপ্লেক্সে যাওয়া, কমপ্লেক্সে বসবাস করা, সেখানে ঘুরে বেড়ানো, মজা নেওয়া। তো এখানে অনেক অভূতপূর্ব দৃশ্যগুলো দেখা যায়, যেখানে বাইরের দুনিয়া একেবারে ধ্বংস হয়ে গেছে প্রায়। সেখানে এই কমপ্লেক্সে সব কিছু আছে পৃথিবীর। এখানে প্রায় স্বর্গের মতো দেখতে। তো নায়িকাকে নিয়ে বেরিয়ে পড়ে লুকায় লুকায়। এই দৃশ্যগুলো দেখে সে অবাক হয়ে যায়, এত সুন্দর দৃশ্য। সামনে দুইটা আবার ঘোড়াও দাঁড়িয়ে আছে। তো ঘোড়াতে উঠে দুজনে আবার এই যে দেখেন কমপ্লেক্সের দৃশ্য। সারা পৃথিবী যেখানে ধ্বংস হয়ে গেছে, কমপ্লেক্সে তখন একেবারে স্বর্গরাজ্য বলা যায়। তারা নদী পাড়ে এসে থামে, ফলের দোকানে ঘুরে বেড়ায়, মানে ফলের বাগানে ঘুরে বেড়ায়, ফলও খায়। এইসব ফলগুলা সাধারণ অবস্থায় পাওয়া যায় না, আপনি তো দেখেছেন। সামনেই দেখতে পাই তাদেরকে স্ক্যান করা হচ্ছে। সমুদ্রের পানিও সে মুখে নেয়, একটু চুমুক দিয়ে খেয়েও দেখে। এই অসাধারণ স্বাদ আপনার সমুদ্রের পানি কোথাও পাওয়া যায় না। আর এক সুন্দর একটা রোমান্টিক দৃশ্য, নায়িকা যেখানে পোশাক খুলে ফেলবে আর নদীর মধ্যে হারিয়ে যাবে নায়ক নায়িকা। না, সেটা হয় না। নায়ক বসে আছে পাড়ে, সেখানে রক্সি ভেতরে চলে আসে, নেমে চলে আসে নদীর মধ্যে। ওয়াও, কি দৃশ্য! দৃশ্য আবার শিফট হয়ে যায় একটা রাজপ্রাসাদে চলে আসে। রাজপ্রাসাদ কিন্তু কমপ্লেক্সেই অবস্থিত। কমপ্লেক্সে বেশ কয়েকটা তলা, এবং এক এক তলায় এক একটা ধরনের সৌন্দর্য সবার জন্য রেখে দেওয়া হয়েছে। পৃথিবীর সব সৌন্দর্য সারা দুনিয়া জয় করে সেই কমপ্লেক্স হচ্ছে এত সুন্দর আকারে সাজানো হয়েছে। সেখানে এরা আসে, একটু গান বাজনা করে, নাচও করে। বেশ সুন্দর এই দৃশ্যটা, এতটা সুন্দর লাগে মনে হচ্ছে যে মরুভূমির মধ্যেই প্রথম কোনো জায়গা, ভালো জায়গা পাওয়া গেছে। যার জন্য আমি ভিডিওতেও কিছুটা অংশ রেখেছি আপনাদের সাথে। এই নাচতে নাচতে, গান গাইতে গাইতে একটা মূর্তিও ফেলে দেয়। আপনারা তো খেয়ালই করেছেন, কমপ্লেক্সের সব জায়গাতে আপনার ড্রোন ক্যামেরা লাগানো আছে। তো একে দেখেন আর্মি এসে ধরে ফেলে এবং বের করে দেয় বাইরে, ঘাড় ধাক্কা ধরে বের করে দেয়। এবং ভৈরব বলে, আমি আবার আসবো, এই কমপ্লেক্সে ঢুকবো। সিন শিফট হয়, দেখেন ল্যাবের ভিতর, যেখানে দীপিকাকে জ্বালাতন করতেছে আপনার গার্ডে। তো দীপিকা সেই জন্য আত্মরক্ষার জন্য একটা অস্ত্র ধরে। আপনাদের এই রোবটটার কথা মনে আছে তো, যে বাচ্চাটার পেছনে লেগেছিল? তার মানে কমান্ডো বলেছিল যে কয়েকজনে ধরে আনতে, তাদের মধ্যে এও একজন। তো রোবটের পিছনে লাগছে। এখন বাচ্চাটা একটা গুহার মধ্যে ঢুকে গেছে। গুহার মধ্যে দেখা যায় বৃদ্ধ লোকটা। এনাকে চিনেছেন? এই সে অশ্বত্থামা। রোবটটা তাকে গুলি করলে তার কিচ্ছু হয় না, এবং সে রোবটটাকে নষ্ট করে ফেলে। সিনেমা আবার শিফট হয় সুমতিকে দেখিয়ে, যেখানে তাকে ল্যাবে নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু বুঝতে পেরে গেছে তার সে প্রেগনেন্ট, এবং অলমোস্ট 150 দিন তার সে প্রেগনেন্সি অবস্থায় আছে। কমান্ডো জোর করে তার সিরাম নেওয়ার জন্য ল্যাবে ঢুকায়, এবং ল্যাবে ঢুকানোর পরেই দেখা যায় একটা গোলযোগ দেখা দিছে ল্যাবে। এবং আরেক দিকে দেখা যায় গান্ডিপ ধরতে যেয়ে কমপ্লেক্সের আরেক লিডার বিশাল দূরত্বে ছুটে পড়ে, এবং এরই ফাঁকে সুমেটি সে ল্যাবের স্থান থেকে পড়ে যায় এবং সে চিতার মধ্যে পড়তে যাচ্ছে। এমন সময় তাকে একজন ধরে ফেলে, এবং এই মেয়েটাই তাকে সবসময় সাহায্য করে আসতেছে। আজও তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেয়। আবার সিনেমা শিফট হয় ভৈরবকে দেখিয়ে, যেখানে সে একজন ফরচুন টেলার, তার মানে যে ভাগ্য বা ভবিষ্যৎ দেখতে পারে, তার কাছে আসছে নিজের ভবিষ্যৎ দেখানোর জন্য। এবং এই টিয়াটা বলে দেয়, তুমি একজন মস্ত বড় ব্যক্তি হবে এবং একসময় রাজত্ব করবে। ভৈরব তার কথা বিশ্বাস করে না, তবে ফরচুন টেলার বলে, আমার কথা অবশ্যই হবে, আমি ভবিষ্যৎ দেখতে পারি। এদিকে সিনেমা শিফট হয়, দেখা যায় সুমেতি এবং তার সাথে যে একজন তাকে বাঁচিয়েছিল, দুজনে মিলে পালায় তারা যাবে সাম্বালা। এবং এই মেয়েটা, মানে যে সুমেত্রীকে বাঁচিয়েছে, সে সাম্বালা থেকে আসছে এবং সুমেত্রীকে বলে পালিয়ে যাইতে, এবং সে নিজে ধরা দেয় হচ্ছে আপনার কমপ্লেক্সের আর্মিদের হাতে। সুমেত্রী ঠিক এই পথ দিয়ে, গোপন রাস্তা দিয়ে বের হয়ে যায়। আর এদিকে দেখা যায় অশ্বত্থামা তার মণিটা পেয়ে গেছে, যে মণিটা শ্রীকৃষ্ণ তার কপাল থেকে তুলে নিয়েছিল, মনে আছে তো? মুভির ফার্স্টে বলেছিলাম। এবং সে কপালে সেটাই স্থাপন করে। কমপ্লেক্সের বাইরে আড়ালে আবডালে দেখা যায় যে
দুইজন ব্যক্তি সুমেটির জন্য অপেক্ষা করতেছে। এদিকে আবার সেই গান্ডিপটা দেখানো হয়, মানে ধনুকটা দেখানো হয়, এবং ধনুককে আপনার কমান্ডার হাত দিয়ে ধরতে যায়, কিন্তু ধরতে বারণ করে, লিডার ধরতে বারণ করে, এবং লিডার বলে এই ধনুক বা এই গান্ডিপ কেউ ধরতে পারতেছে না, কোনো মেশিনও ধরতে পারছে না। সিনেমা আবার শিফট হয় এই গাড়িটা দেখিয়ে, যে ট্রাকটাই দুজনে সুমেটিকে নিয়ে যাচ্ছে, নিয়ে পালাচ্ছে, তারা যাচ্ছে সাম্বালা, তাদের রাজ্যে। এবং তারা মোটামুটি বুঝেই ফেলেছে এখানে সুমেটির গর্ভে যে সন্তান হবে সেই হবে কালকি। হ্যাঁ, এই হবে কালকি, যে কলিযুগের রাজা, কলিযুগে ঈশ্বরের অবতার। এবং তারা সুমেটির হাতে দেখে যে একটা চিহ্ন দেওয়া, মার্ক করা, এই মার্ক দেখে বুঝতে পারে তার SUMET লেখা আছে, এবং এর থেকে প্রথম নাম দিয়ে দেয় হচ্ছে সুমতি। আমরা এতক্ষণ তো সুমেটি সুমেটি বলতেছিলাম। ট্রাকটা চলার মধ্যেই দেখা যায় নতুন একটা যান এসে, এরা কিনা কমপ্লেক্সের আর্মি। তারা কমপ্লেক্সের খবর থেকে জানতে পারে একটা মেয়ে অর্থাৎ সুমেটি সে ল্যাব থেকে পালিয়েছে, এবং তাকে খোঁজ করার জন্যেই এই ট্র্যাকটার পিছু করেছে এবং পিছু সার্চ করে দেখতেছে। একটা আর্মি অফিসার পিছনে যে সার্চ করে দেখে কিছু নাই, তবে যখন একটা পাথর মতো কোনো একটা কিছু ছুঁড়ে দেয়, তখনই সে বুঝতে পারে ভেতরে কিছু না কিছু আছে, এবং সে ভেতরে আস্তে আস্তে ধীরে পায়ে হেঁটে যায়। যদিও এখানকার লোকটা বলে যে কিছু নাই, বাট সে ভেতরে যাইতেই দেখা যায় কায়রা, এই মেয়েটার নাম কায়রা, যাওয়ার সাথে কায়রা গুলি করে দেয়। এবং তারপরে যে আরও একজন ছিল, সেও বন্দুক চালাইতে শুরু করে। এখন যেহেতু যুদ্ধ শুরু হয়ে গেছে, সবাই এসে অ্যাটাক করতেছে, তারা বুঝতেই পেরে গেছে এই ট্রাকে সুমেটি পালাচ্ছে। তখন এই সুন্দর একটা মোটরসাইকেলে বেরিয়ে পড়ে কায়রা। এটাকে মোটরসাইকেল বলবো না, উড়ান্ত মোটরসাইকেল বলবো, যাই হোক আপনারা বুঝে নিয়েন। তো এদের হাতে একটা বোম দিয়ে দেয়, এবং কিছু দূর আসার পরে গ্রেনেডটা দুম করে ফেটে যায়। কমপ্লেক্সের সেই দুষ্টু লোকটা এখন কায়রার পেছনে লাগে, অ্যাকচুয়ালি ট্র্যাকের পেছনে লাগে। সবার এখন চিন্তা হচ্ছে সুমেটিকে বেঁকানা, কারণ সুমেটিকে যে ধরতে পারবে, আপনার কমপ্লেক্স থেকে ঘোষণা আসছে সেই কমপ্লেক্সে যাইতে পারবে। তো কমপ্লেক্সে যাওয়ার ইচ্ছা বা স্বপ্ন কেই না পূরণ করতে চায়। তো এর মধ্যে ভয়ঙ্কর একটা মারামারি দেখা যায় এখানে। ফাইটিংয়ের এক পর্যায়ে কায়রাকে তার নিজের জীবন উৎসর্গ করতে হয় সুমেটি এবং তার সন্তানকে বাঁচানোর জন্য, যে সন্তান কালকি রূপে, অবতার রূপে আসতেছে। তাদের ট্রাকটা ঠিক মূর্তির সামনে এসে থেমে যায়, এবং আর্মিরা ঘিরে ফেলে চারিদিকে। এদিকে কায়রার বয়ফ্রেন্ডের গায়ে গুলি লাগে, যার জন্য ট্রাকটা থামাইতেই হয়। এবং সেই মুহূর্তেই একটা বাচ্চাকে দেখা যায় যে কিনা কথা বলতেছে, আমার সাথে একটা বীর যোদ্ধা আছে। বিশাল 8 ফিটের এই অশ্বত্থামা, যাকে প্রচুর পরিমাণ গুলি করে আপনার আর্মিরা, তবে তার এক মায়েরই সব নাস্তানাবুদ হয়ে যায়। সে যাকে মার দেয় সেই আর টিকতে পারে না। যেহেতু সে আপনার কুরুক্ষেত্র যুদ্ধ করে আসছে, হাজার হাজার 6,000 থেকে 7,000 বছর বেঁচে আছে, তার মৃত্যুও তো নেই। যেহেতু কালকি আসতেছে, এখনই তার মুক্তি হবে সে নিশ্চিত, এবং তার মণিটাও এখন জল জল করতেছে কপালের। তার শক্তি এবং তার আনন্দ আর কে দেখে। তার ফাইটিং, জবরদস্ত ফাইটিং দেখে পুরো অবাক হয়ে যাবেন আপনারা। এবং সে কারো কাছে হারে না, কেউ তাকে হারাইতে পারে না। এরই মধ্যে চলে আসে আমাদের ভৈরব, এসে মারামারি শুরু করে দেয়। দারুণ সেই কমেডি স্টাইলের মারামারি, যেটা দেখতে বেশ লাগে। আর অশ্বত্থামার সাথে মারামারিটা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ সমানে সমান লড়াই হয়। আর ভৈরবের একটা ব্যাকগ্রাউন্ড আছে, সে হচ্ছে আনডিফিটেড, সে কখনো পরাজিত হয় না, এবং নিজের ক্লোন তৈরি করতে পারে। দেখেন কতগুলা ভৈরব বানায় ফেলছে, কে আসল কে নকল বোঝাই যায় না। এরই মধ্যে অশ্বত্থামাও কম যায় না, যার জন্য সে আসল ভৈরবকে ধরে ফেলে। অশ্বত্থামা রূপী অমিতাভ বচ্চনকে আপনি যখনই দেখবেন, তখনই আপনার মনের মধ্যে একটা শান্তি চলে আসবে। তার ক্যারেক্টার যেখানে আসছে সেখানে অমায়িক একটা অভিনয় সে করেছে। আর ভৈরবের সাথে তার মারামারি তো অসাধারণ। অবশ্য ভৈরবের পরিচয় আমি এখনো দিইনি। ভৈরব হচ্ছে আপনার, যদি যারা কুরুক্ষেত্র এবং আপনার কৌরব এবং পাণ্ডবদের নিয়ে ভালো ধারণা আছে, মহাভারত সম্পর্কে ভালো ধারণা আছে, তারা জানতে পারবেন ভৈরব হচ্ছে কর্ণর চরিত্রকে এখানে ফুটাই তোলা হয়েছে আর কি, এবং সেটা মুভির লাস্টেই বোঝা যাবে। আমি এর কথা আগাবো না। এখন দেখা যায় তারা পালিয়ে চলে আসছে সাম্বালাতে মারামারি শেষে, এবং এই গাছটা যেখানে মৃতপ্রায় গাছ, সেখানে 2টা
পাতা ফুটছে, সবুজ পাতা। সাম্বালা রাজ্যে এসে পৌঁছালেই তারা বৃদ্ধকে দেখে ঘিরে ধরে, মানে সাম্বালা রাজ্যের আর্মিরা, এবং তার মধ্যে সুমেতি যখনই গাড়ি থেকে নামে তখনই বৃষ্টি হয় এবং সাধারণ মানুষ থেকে শুরু করে মরিয়ম পর্যন্ত বুঝতে পারে যে এই সুমেটি আসছে, মানে সুমতি আসছে, যার গর্ভেই কিনা কালকি অবতার জন্মগ্রহণ করবে এবং সে সারা পৃথিবীকে আবার নতুন মুখ দেখাবে, আবার সারা পৃথিবীর অন্যায় অবিচারকে সুষ্ঠুভাবে সে নিজের হাতে দমন করবে এবং সবাই তাকে মানে বরণ করে নেয়। এদিকে ব্যাটেলফিল্ডে দেখা যায় ভৈরব জেগে উঠেছে, তার মানে সে সুমতিকে নিয়ে যেতে পারেনি, অশ্বত্থামাই তাকে নিয়ে আসছে সাম্বালাতে। অতএব চারপাশেই আর্মিরা ঘিরে আছে। আর্মিরা জানতে পারে যে ভৈরব বাধা দিয়েছিল আর্মিদের সুমতিকে ধরার জন্যে, যদিও ভৈরব নিজেই সুমতিকে ধরতে চেয়েছিল সে কমপ্লেক্সে যাওয়ার জন্যে। কমপ্লেক্সের লিডারের সাথে, তার মানে হচ্ছে কমান্ডোর সাথে কথা হয়। কমান্ডো যেহেতু তার সব ইউনিট সিজ করে নেওয়া হয়েছে, কমান্ডো তাকে কথা দেয় তুমি যদি সুমতিকে ধরে আনতে পারো তাহলে তোমাকে হাত ধরে নিয়ে যাব কমপ্লেক্সে। কথা এখানে ডান থাকে। এদিকে দেখা যায় সাম্বালাতে আনন্দ উৎসব শুরু হয়ে গেছে, যেহেতু সুমতি আসছে এবং যে বাচ্চাটা হবে সেটাই কালকি, সে সবাইকে উদ্ধার করবে, সারা পৃথিবীকে ঠিক করে দিবে। এমন সময় ছোট বাচ্চাটিকে গল্প শোনায় অশ্বত্থামা, বলে কি আমার থেকে বড় বীর আছে, সে হচ্ছে অর্জুন, এবং অর্জুনের থেকেও বড় বীর আছে, তার কথা একটু পরেই বলছি। এরই মধ্যে দেখা যায় ভৈরব যে কিনা তার মেশিন তৈরি করতেছে, আরও আধুনিকীকরণ করতেছে এবং সে সাম্বালাতে পৌঁছায় যাচ্ছে। তার সাথে যে বন্দি করে রেখেছিল সেও সাম্বালার লোক, যার জন্য সে সাম্বালাতে নিয়ে আসতে সাহায্য করতেছে এবং সে এসে পরিচয় দেয় এই ভৈরব আমাদের হয়ে যুদ্ধ করবে, খুব পাওয়ারফুল। কিন্তু আমরা তো জানি ভৈরব শুধু নিজের স্বার্থের জন্যই কাজ করে, অতএব সে সুমতিকে এখান থেকে নিয়ে পালাবে। সে নিজেই অশ্বত্থামার একটা গেট আপ নেয়, তার মানে অশ্বত্থামার মতো নিজেকে একটা ক্লোন বানায় এবং সে অশ্বত্থামার সাথে যুদ্ধ করে। তবে সেই অশ্বত্থামার সাথে কোনোভাবেই সে পেরে ওঠে না এবং সে প্ল্যান করে এসছে এবং বিশাল বিশাল মেশিন নিয়ে এসে অশ্বত্থামার সাথে যুদ্ধে সে লিপ্ত হয়। ভয়ঙ্কর ভয়ঙ্কর সে সাইন্টিফিক একটা জিনিস তৈরি করে, যেহেতু সে আগেই সেটা তৈরি করে রেখেছিল। দেখেন একটা কুকুরের রূপ নেয়, মানে কুকুর বলছি কেন, এটা অবশ্য গডজিলা টাইপের এই ধরনের কিছু। আর এরই মধ্যে আপনার কমপ্লেক্সের যে কমান্ডার বিশাল সেনাবাহিনী নিয়ে এসে সাম্বালাতে অ্যাটাক করে দেয়, কারণ তারা সুমতিকে এখান থেকে নিয়ে যাবে এবং তার সন্তানকে মেরে ফেলবে, মানে কালকিকে জন্মাইতে দিবে না, ঈশ্বরকে জন্মাইতে দিবে না, এইটাই তাদের ইচ্ছা। ভয়ঙ্কর ফাইট চলতেছে। তো ফাইট কয়েকটা পক্ষে চলতেছে, যেখানে সাম্বালার যে আর্মিরা আছে তারা লড়াই করতেছে আপনার কমপ্লেক্সের আর্মিদের সাথে, আবার এদিকে অশ্বত্থামার সাথে ফাইট করতেছে আপনার ভৈরব। তার মানে কয়েক পক্ষের যুদ্ধ এখানে। তবে ভৈরবের ইচ্ছা সে সুমতিকে নিয়ে যাবে, আবার কমান্ডোদের ইচ্ছা, যেটা আপনার কমপ্লেক্সের কমান্ডো, তারা এই জায়গাটা নষ্ট করে দিয়ে, এদের প্রদেশ অঞ্চল নষ্ট করে দিয়ে এখান থেকে সুমতিকে নিয়ে চলে যাবে। আপনাদেরকে জানিয়ে রাখি, সাম্বালা রাজ্যটা পাহাড়ের পাদদেশে খুব সুন্দর করে আড়ালে আবডালে তৈরি করা হয়েছে, যাতে কিনা আপনার কমপ্লেক্সের কমান্ডার এবং আর্মিরা এসে এখানে আক্রমণ না চালায়, এজন্য লুকিয়ে রাখা হয়েছে। এদিকে যুদ্ধ চলতেছে আপনার অশ্বত্থামার সাথে বিশাল বড় মেশিনের মধ্যে বসে থাকা ভৈরবের, আর ওদিকে যুদ্ধ হচ্ছে আপনার সাম্বালার আর্মিদের সাথে কমপ্লেক্সের আর্মিদের। তো কমপ্লেক্স যেহেতু সারা দুনিয়া শাসন করে এবং বিভিন্ন জায়গার আপনার যত রাজ্য আছে সব ধ্বংস করে দিয়ে সেখানকার মানুষেরা বন্দি করে নিয়ে যায়, তো সেই ক্ষেত্রে কমপ্লেক্স সবসময় সুপার পাওয়ারে থাকে। আর এদিকে রাজ্য বাঁচানোর জন্যে, নিজের দেশ বাঁচানোর জন্যে সাম্বালার এই ছোট্ট আর্মি আর অল্প কিছু মানুষ চেষ্টা করে যাচ্ছে নিজের এরিয়াকে প্রোটেক্ট করার জন্য, নিজের ঘরকে বাঁচানোর জন্য। তো যুদ্ধ, একটা বিশাল যুদ্ধ হচ্ছে, সেখানে মরিয়মকে দেখা যাচ্ছে সেও যুদ্ধ করে যাচ্ছে সুমতিকে প্রোটেক্ট করার জন্যে, যাতে কমান্ডো তাকে ধরে নিয়ে যেতে পারে। এরই মধ্যে কমান্ডো চলে আসে সুমতির কাছে এবং তাকে আপনার বন্দি করে তার শিপে উঠাই নিয়ে যাবে চিন্তা করতেছে। এদিকে আবার মরিয়মও তাকে আঘাত করার চেষ্টা করতেছে এবং মরিয়মকে মেরেই ফেলে একটা সময় যেয়ে। এদিকে কমপ্লেক্সের কমান্ডোর সাথে যেহেতু মরিয়ম পেরে ওঠেনি, সে মারা গেল, তাহলে সুমতিকে সেভ করবে কে? সুমতি তার জাহাজ থেকে পড়ে যায় এবং সেই মুহূর্তে তাকে অশ্বত্থামা সেভ করে নেয়, তার হাত ধরে টেনে তোলে। আবার সে পড়ে যেতে চাইলে তখন ভৈরব চলে আসে
এবং ভৈরব তাকে হাত ধরে টেনে তোলে। ভৈরবের একটাই ইচ্ছা, সুমতিকে সে একাই নিয়ে যাবে এবং নিয়ে যেয়ে সে কমপ্লেক্সে চলে যাবে। তবে অশ্বত্থামা তো চাচ্ছে যে সুমতি থেকে যে বাচ্চা হবে, তার মানে কালকি অবতার, সে তাকে রক্ষা করবে এবং এতেই তার মুক্তি হবে। এত বড় বড় যুদ্ধের একটা পর্যায়ে অশ্বত্থামাকে ঠিক বন্দি করে ফেলে কমান্ডো এসে। তাকে তো আর মারা যাবে না, মেরেও ফেলা যাবে না, অতএব তাকে বন্দি করে ফেলে এবং এখান থেকে সুমতিকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কমান্ডো সুমতিকে ধরে তার জাহাজে উঠায় নিয়ে চলে যাচ্ছে। ঠিক এমন সময় গাছের একটা পাতা যখন লাঠির উপরে এসে পড়ে, তার মানে অশ্বত্থামা লাঠির উপর এসে, তখন সেটা আলো জ্বলে ওঠে। এটা হচ্ছে গান্ডীব, মানে ধনুক, এটা কর্ণর ধনুক। এখনই বোঝা যায় ভৈরব আর কেউ না, সে নিজেই কর্ণ, যে কিনা যুদ্ধ করেছিল পাণ্ডবদের সাথে কুরুক্ষেত্রের যুদ্ধে, যেটা কিনা মহাভারতে বর্ণিত আছে। অশ্বত্থামা একবার বলেছিল, আমার মিত্র, তার মানে বন্ধু কর্ণের ধনুকটাই আমার কাছে লাঠি হয়ে আছে। যখন কর্ণ আবার ফিরবে, তার হাতের স্পর্শ পেলেই এই লাঠিটা আবার ধনুকে পরিণত হবে, আবার সুপার পাওয়ার, সর্বোচ্চ শক্তিতে ফিরে আসবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এক এক মারে কর্ণ কি হাল করে দিচ্ছে, এক কোপেই কমান্ডোকে শেষ করে দেয়। দেখেন কি অবস্থা। অশ্বত্থামা যখন ওই বাচ্চাটিকে গল্প শোনাচ্ছিল, তখন বলেছিল যে অর্জুনের চেয়েও আরো শক্তিশালী একজন আছে, সে আমার মিত্র কর্ণ। এই সেই কর্ণ, যে কিনা কলিযুগে ফিরে এসেছে, এই মুভিতে ফিরে এসেছে। অশ্বত্থামা তাই মন ভরে তার দিকে তাকিয়ে দেখে। তবে কর্ণ এখনও অশ্বত্থামাকে চিনতে পারে না এবং সে তার কোন জগতে হারিয়ে গেছিল এটা সে নিজেই বুঝতে পারে না। লাঠিটা তখন তার কাছ থেকে চলে যায়, তখন আবার সে বাস্তব জীবনে ফিরে আসে, মানে ভৈরব হয়ে ফিরে আসে এবং সে যথারীতি সুমতিকে নিয়ে পালিয়েই যায়। এবং অশ্বত্থামা ইচ্ছা করেও যতই শক্তি খাটাক না কেন, ভৈরবকে আর ধরে রাখতে পারে না। ভৈরবরূপী কর্ণ, নাকি কর্ণরূপী ভৈরব, তাকে নিয়ে চলে যায়। এখনই জানাচ্ছে, দেখেন, এই যে আমি যদিও আগে বলে ফেলেছি ব্যাপারটা, এই যে বাচ্চাটিকে জানাচ্ছে যে আমার মিত্র আমাকে সবসময় অর্জুনের হাত থেকে রক্ষা করত, সে আর কেউ নয়, কর্ণ নিজে। এবং সে কর্ণই এই ভৈরব, যার হাতে লাঠিটা আসাতে সে সুপার পাওয়ার পেয়ে গেছিল এবং সে কমান্ডোকে এক লাঠিতেই সে বধ করে দিয়েছে, অর্থাৎ হত্যা করেছে। অশ্বত্থামার গল্প শোনার মাঝেই আপনার সিনেমা শিফট হয় ঠিক সে কুরুক্ষেত্র যুদ্ধে, যেখানে অর্জুনকে দেখা যায় কর্ণর উপর আঘাত করতে এবং কর্ণর রথ কয়েক কদম দূরে চলে যায়। তবে কর্ণের আঘাতে যখন অর্জুনের রথ মাত্র এক কদম সরে, অর্জুন নিজেকে অনেক বেশি পাওয়ারফুল মনে করে। তবে শ্রীকৃষ্ণ বলে, আমি তোমার রথে বসে আছি এবং হনুমান নিজে তোমার রথকে রক্ষা করতেছে, তারপরেও রথ যদি একটা কদম সরে, তার মানে তুমি বুঝে নাও তার এক তীরে সরে যাচ্ছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড। কর্ণকে এতটা শক্তিশালী দেখানো হয়েছে, বা এতটা শক্তিশালী সে নিজেই, এটা বোঝানোর জন্যে সে অর্জুনের চেয়েও শক্তিশালী। এই গল্পই সে বাচ্চাটাকে অশ্বত্থামা শোনায়। এ থেকেই বোঝা যায় কালকি এই কলিযুগে জন্মগ্রহণ করবে এবং তাকে রক্ষা করার জন্য শুধু অশ্বত্থামা নয়, কর্ণও এসেছে। এরই মধ্যে দেখা যায় যে সুপ্রিম ইয়াস্কিনের কাছে একটা সিরাম যাচ্ছে। এই সিরামটা ইয়াস্কিন নিতেই সে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। দ্বিতীয় পর্বে আপনাদের জন্য কি অপেক্ষা করতেছে আমি জানি না। সিরাম যাওয়ার পরেই দেখেন কতটা পাওয়ারফুল সে হয়ে যাচ্ছে এবং সে নিজের তীর ধনুক, মানে যেটা গান্ডীব, কেউ ধরতে পারতো না, সেটাই সে উঁচিয়ে ধরছে। সে এতটা পাওয়ারফুল সে হয়ে যাচ্ছে। দ্বিতীয় পর্ব আপনাদের জন্য কি অপেক্ষা করতেছে আমি জানি না, তবে দ্বিতীয় পর্ব আসার সাথে সাথে, এই মুভিটার সেকেন্ড পার্ট আসার সাথে সাথে অবশ্যই আমি চেষ্টা করব ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং এক্সপ্লেন করার জন্য। অনেক বেশি খোলাসা করতে পারলাম না, মুভিটা যে পর্যন্ত আছে আমি সেটুকুই জানাইতে পারছি। তবে দ্বিতীয় পার্টে যে অবিসম্ভাবী একটা যুদ্ধ, অবিসম্ভাবী একটা প্লট নিয়ে আপনাদের সামনে হাজির হব, এটা বোঝাই যাচ্ছে। বাই বাই।